যখন কোনো জাহাজ সমুদ্রে পাড়ি দেয় তখন তাদের শুধু সামুদ্রিক ঝড় বা উঁচু উঁচু ঢেউয়ের মুখোমুখি হতে হয় না, তার সাথে আরও অন্য সমস্যার সম্মুখীনও হতে হয়। যেমনটা হলো জলদস্যুদের আক্রমণ। এই জলদস্যুদের সম্পর্কে তোমরা হয়তো কোনো মুভি বা ইতিহাসের বইতে পড়েছ, কিন্তু তোমরা এটা জানো না যে এই আক্রমণ এখনও হয়ে থাকে, যেগুলোর খবর আমাদের পর্যন্ত পৌঁছায় না। জলদস্যুদের কথা বললে সোমালিয়ান জলদস্যুরা আক্রমণের দিক থেকে বিখ্যাত, যাদের সোমালিয়ান পাইরেটসও বলা হয়। ইন্টারন্যাশনাল ম্যারিটাইম ব্যুরোর একটি রিপোর্ট অনুযায়ী প্রতি বছর শিপিং ইন্ডাস্ট্রির 13 থেকে 16 বিলিয়ন ডলারের ক্ষতি হয়। দেরিতে ট্রান্সপোর্ট হওয়াও একটি ক্ষতির কারণ হয়ে থাকে, কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি হয় জলদস্যুদের আক্রমণের থেকে। এই সোমালিয়ান জলদস্যুদের আক্রমণের কয়েকটি জায়গা রয়েছে। প্রথমত সোমালিয়ান সি, দ্বিতীয় গাডাফুই চ্যানেল, তৃতীয় এবং সবথেকে গুরুত্বপূর্ণ গালফ অফ এডেন। এশিয়া মহাদেশ থেকে ইউরোপে যাওয়ার জন্য প্রতিটি জাহাজকে এই জায়গার উপর দিয়ে যেতে হয়, যেখানে সুইচ ক্যানেলের ব্যবহার করে ভূমধ্যসাগরে জাহাজগুলো পৌঁছায়। সারা পৃথিবীর দেশগুলো বাণিজ্যের জন্য এই গালফ অফ এডেনের ব্যবহার করে, যার মধ্যে সবচেয়ে বেশি অয়েল পরিবহনকারী জাহাজ হয়ে থাকে। আর এখানেই সোমালিয়ান জলদস্যুদের আক্রমণের ভয় লেগে থাকে। বন্ধুরা, জলদস্যুদের আক্রমণ কয়েকশো বছর নয়, বরং কয়েক হাজার বছর ধরে হয়ে আসছে। আগে জলদস্যুরা এত অ্যাডভান্স ছিল না, কিন্তু সময়ের সাথে সাথে টেকনোলজি যতটা উন্নত হয়েছে, জলদস্যুদের অস্ত্র ও বোটগুলোও টেকনোলজিক্যালি ততটা উন্নত হয়েছে। কিন্তু এর মানে এই না যে বড় বড় জাহাজগুলো এর বিরুদ্ধে কিছু করে না। এরাও বিভিন্ন ধরনের অ্যাডভান্স টেকনোলজির ব্যবহার করে জলদস্যুদের হাত থেকে বাঁচার জন্য। বন্ধুরা, পণ্য পরিবহনকারী জাহাজগুলো এদের প্রধান টার্গেট হয়ে থাকে, কারণ এই জাহাজে খুবই কম সংখ্যায় ক্রু মেম্বাররা থাকে এবং তার সাথে কোটি কোটি টাকার পণ্য থাকে। এর মধ্যে বেশিরভাগ জলদস্যুদের উদ্দেশ্য ক্রু মেম্বারদের মেরে ফেলা নয়, বরং জাহাজকে দখল করে ক্যাপ্টেন ও ক্রু মেম্বারদের হোস্টেজ বানিয়ে জাহাজ কোম্পানির থেকে কোটি কোটি টাকা দাবি করা। এরা একটা নয়, একের অধিক বোটে করেও আক্রমণ করে থাকে। কিছু কিছু সময় এই জলদস্যুদের সংখ্যা 1000-এরও কাছাকাছি রেকর্ড করা হয়েছে। প্রথমে এরা জাহাজের কাছে গিয়ে গুলি চালিয়ে ক্যাপ্টেনকে ভয় দেখানোর চেষ্টা করে, যাতে ক্যাপ্টেন জাহাজকে থামিয়ে দিতে বাধ্য হয়। মনে রাখবে বন্ধুরা, ক্যাপ্টেনের দায়িত্ব শুধু জাহাজকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া নয়, জাহাজের নিরাপত্তার দায়িত্বও ক্যাপ্টেনের উপর থাকে। জলদস্যুরা জাহাজে ওঠার জন্য গ্রাপলিং হুকের ব্যবহার করে থাকে। জাহাজে ওঠার পর সর্বপ্রথম তারা ক্যাপ্টেন ও ক্রু মেম্বারদের হোস্টেজেস বানায়, অথবা কিছু কিছু সময় জাহাজকে একটি অজানা জায়গায় নিয়ে যায়। একবার যদি জাহাজটি তাদের দখলে চলে আসে, তারপর তারা জাহাজ কোম্পানিগুলোর কাছ থেকে কয়েক কোটি টাকা আদায় করে জাহাজকে ছেড়ে দেয়। কিন্তু বন্ধুরা, এমনটা নয় যে এই জাহাজ কোম্পানিগুলো জলদস্যুদের হাত থেকে বাঁচার চেষ্টা করে না। জলদস্যুদের থেকে বাঁচার জন্য এখনের সময়ের জাহাজগুলো অ্যাডভান্স মেশিনের ব্যবহার করে। যখন ক্যাপ্টেনের মনে হয় যে জলদস্যুরা তাদের জাহাজের কাছে আসছে, তখন সর্বপ্রথম ক্যাপ্টেন কোস্টাল সিকিউরিটি অথরিটির কাছে এই বিষয়ে জানায়। এরপরে ক্যাপ্টেন জাহাজের গতিবেগ বাড়িয়ে দেয়। বন্ধুরা, তোমরা ভাবছো হয়তো গতিবেগ বাড়িয়ে দেওয়ার কারণে জলদস্যুরা জাহাজটিকে ধরতে পারবে না, কিন্তু এমনটা নয়। জাহাজের গতিবেগ বাড়ানোর ফলে জাহাজের চারিদিকে বড় বড় ঢেউয়ের সৃষ্টি হয়, ফলে জলদস্যুদের ছোট বোটগুলোর জাহাজের কাছে আসতে সমস্যা হয়। এরপর যতক্ষণ পর্যন্ত না উপকূলীয় নিরাপত্তা রক্ষীরা বা কোস্টাল অথরিটিরা জাহাজ পর্যন্ত এসে পৌঁছায় এবং জলদস্যুদের ওপর অ্যাটাক করে, ততক্ষণ পর্যন্ত ক্যাপ্টেন সমেত ক্রু মেম্বাররা জলদস্যুদের আটকে এদের সময় নষ্ট করতে থাকে। এর জন্য কয়েকটি অ্যাডভান্স মেশিন রয়েছে, যার মধ্যে সবচেয়ে বিখ্যাত ওয়াটার ক্যানন। এই ওয়াটার ক্যানন বেশিরভাগ জাহাজেই লাগানো থাকে এবং এটাই জলদস্যুদের আটকানোর জন্য সবচেয়ে কার্যকর পদ্ধতি। এই ধরনের নোজালস জাহাজের চারিদিকে লাগানো থাকে। প্রতিটি নোজালস প্রতি মিনিটে 5110 লিটার সমুদ্রের জল নিক্ষেপ করতে সক্ষম। এটা এত বেশি পরিমাণ জল যে এতে তোমাদের বাড়ির জলের ট্যাঙ্ক 10 সেকেন্ডে ভরে যাবে। এই জলের চাপ 175 PSI হয়ে থাকে, যা গাড়ির চাকায় ভরা হাওয়ার থেকে 10 গুণ বেশি চাপ হয়। এত বেশি পরিমাণ প্রেসারের জল যখন জলদস্যুদের বোটে গিয়ে পড়ে, তখন তারা
বোট থেকে পড়ে যায়। কিছু কিছু সময় জলের প্রেসার এত বেশি হয় যে পুরো বোটকে উল্টে দেয়। এই নোজালগুলোকে জাহাজের কন্ট্রোল রুমে থাকা ক্রু মেম্বাররা জয়স্টিকের সাহায্যে চালনা করে এবং এটাকে অটোমেটিকও করে রাখা যায়। যখন এত বেশি প্রেসারের জল জলদস্যুদের বোটে গিয়ে পড়ে তখন জলদস্যুদের বেশিরভাগ সময় নিজেদের সামলাতেই কেটে যায়। এর সত্ত্বেও যদি তারা জাহাজের কাছে পৌঁছাতে সক্ষম হয় বা তাদের কাছে বড় কোনো বোট থাকে তাহলে এই ওয়াটার ক্যাননের সাহায্যে তাদের জাহাজ থেকে দূরে ঠেলে দেওয়া যায়। দ্বিতীয়ত, ওয়াটার ক্যানন ছাড়াও কিছু জাহাজে এই ধরনের মেশিন লাগানো থাকে যার সাহায্যে জলদস্যুদের বোটের মধ্যে জল ভরা হয়। যখন জলদস্যুরা জাহাজের কাছে আসতে সক্ষম হয় তখন এই মেশিনকে চালু করে দেওয়া হয়। এর ফলে জলদস্যুদের বোটগুলোতে জল ভরে যায় এবং তাদের গতি কমে যায়। এমন অবস্থায় জলদস্যুরা জাহাজ থেকে দূরে সরে যেতে বাধ্য হয়। তৃতীয়, পি ট্র্যাপস। এটাকে এমন পরিস্থিতিতে ব্যবহার করা হয় যেখানে এই দুটি পদ্ধতি কাজ করে না। এটা জাহাজের দুই ধারে শক্ত স্টিলের ফ্রেমের মতো থাকে যার মধ্যে স্টিলের তার লাগানো থাকে। যখনই জলদস্যুরা জাহাজের কাছে আসে তখনই স্টিলের তারগুলোকে জলের মধ্যে ছেড়ে দেওয়া হয়। জলদস্যুরা বেশিরভাগই স্পিডবোটের ব্যবহার করে যার মধ্যে এই ধরনের প্রোপেলার লাগানো থাকে। এই তারগুলো ওই প্রোপেলারে গিয়ে আটকে যায় এবং বোটের ইঞ্জিন বন্ধ হয়ে যায়। জলদস্যুরা বোটগুলোকে স্টিলের তার থেকে ছাড়াতে ব্যস্ত হয়ে যায় এবং এর সাথে তাদের সময়ও নষ্ট হতে থাকে। চতুর্থ, লং রেঞ্জ অ্যাকোয়াস্টিক ডিভাইস। এটি এই ধরনের ডিভাইস যেটার শব্দ শোনা মাত্রই মানুষ এর থেকে দূরে পালাতে বাধ্য হয়। এর রেঞ্জ 5 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। এই শব্দের পিচ অনেক বেশি হয় যেটা মানুষ সহ্য করতে পারে না। এই ডিভাইসটি শুধু জাহাজেই ব্যবহার করা হয় না, এর সাথে কোথাও কোনো প্রোটেস্ট হলে সেখান থেকে মানুষদের তাড়ানোর জন্য ব্যবহার করা হয়। এই সমস্ত পদ্ধতি ছাড়াও জলদস্যুদের হাত থেকে বাঁচার জন্য আরও একটি পদ্ধতির ব্যবহার করা হয়। কিছু কিছু জাহাজে এই রকম ইলেকট্রিক তার লাগানো থাকে। এই তারের মধ্যে এত বেশি পরিমাণ কারেন্ট থাকে না যে কারোর মৃত্যু হয়ে যাবে, কিন্তু এটাকেও স্পর্শ করাও সহজ নয়। এই তারগুলো যদি সবসময় জাহাজে লাগানো থাকে তাহলে জাহাজে এসে বসা পাখিদেরও মৃত্যু হতে পারে। সেই কারণে এগুলোকে সবসময় ব্যবহার করা হয় না। এপ্রিল 2009 সালে মস অ্যালাবামা নামের একটি শিপিং কোম্পানির একটি জাহাজ ওমান থেকে কেনিয়া যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। সোমালিয়ার উপকূলের কাছে এই জাহাজের উপর প্রায় 1000-এরও বেশি জলদস্যুরা আক্রমণ করে এবং ক্যাপ্টেন সমেত ক্রু মেম্বারদের সমস্যায় ফেলে দেয়। এটি 200 বছরে প্রথমবার ছিল যখন জলদস্যুরা কোনো আমেরিকান জাহাজের উপর আক্রমণ করে। এই জাহাজে মোট 21 জন ক্রু মেম্বার ছিল যার মধ্যে ক্যাপ্টেন রিচার্ড ফিলিপসও ছিল। জলদস্যুরা যাতে জাহাজের কাছে না আসতে পারে সেজন্য ক্রু মেম্বাররা ফ্লেয়ার ফায়ার করে এবং ওয়াটার ক্যাননের ব্যবহারও করে, কিন্তু 2 জন সোমালিয়ান জলদস্যু জাহাজে উঠতে সক্ষম হয়। এরপর তারা জাহাজকে তাদের কন্ট্রোলে করে নেয় এবং ক্যাপ্টেন সমেত ক্রু মেম্বারদের হোস্টেজ করে রাখে। জলদস্যুরা ক্যাপ্টেনের মাথায় বন্দুক ঠেকিয়ে তাকে লাইফ বোটে বসায় এবং কিডন্যাপ করে নিয়ে যায় এবং তারা $2 মিলিয়ন দাবি করে যার বদলে তারা ক্যাপ্টেনকে ফিরিয়ে দেবে। এর আগে বলে দিই বন্ধুরা, এই লাইফ বোটগুলোতে সীমিত পরিমাণে ফিউল থাকে যার ফলে তারা বেশি দূর পর্যন্ত যেতে পারবে না। নেভি অফিসাররা এই লাইফ বোটের পিছু করে। তাদের উদ্দেশ্য ছিল জলদস্যুদের যেন উপকূলে পৌঁছাতে না দেওয়া হয়, কারণ তারা যদি উপকূল পর্যন্ত পৌঁছে যায় তাহলে সোমালিয়ার মতো দুর্নীতিগ্রস্ত দেশে তাদের খুঁজে পাওয়া অসম্ভব হয়ে পড়বে। নেভি একটি হেলিকপ্টারকে লাইফ বোটের কাছে নিয়ে যায় যাতে হেলিকপ্টারের হাওয়ায় ঢেউয়ের সৃষ্টি হয় এবং লাইফ বোটকে উপকূলের কাছে যেতে বাধা দেয়। এরপর লাইফ বোটের সামনে একটি জাহাজকে দাঁড় করিয়ে রেখে দেওয়া হয়। নেভির প্রধান উদ্দেশ্য ছিল জলদস্যুদের সময় নষ্ট করা যাতে লাইফ বোটের ফিউল শেষ হয়ে যায়। অবশেষে 80 ঘন্টা পরে লাইফ বোটের ফিউল শেষ হয়ে যায় এবং জলদস্যুরা নেগোসিয়েশনের জন্য রাজি হয়ে যায়। তাদের দাবি ছিল যে তাদের সোমালিয়ান উপকূল পর্যন্ত যেতে দেওয়া হোক, না তো তারা ক্যাপ্টেনকে মেরে ফেলবে। এই লাইফ বোটের মধ্যে 3 জন জলদস্যু ছিল। তখন নেভির একটি ভুল পদক্ষেপও ক্যাপ্টেনের জীবন কেড়ে নিতে পারত। সেই কারণে নেভি
অফিসার 3টি স্নাইপারকে নিয়ে আসে, যারা 500 মিটার দূর থেকে একসাথে 3 জন জলদস্যুকে গুলি করবে। পজিশন সেট করতে এবং সঠিক মুহূর্তের অপেক্ষা করতে বেশ কয়েক ঘন্টা সময় লেগেছিল। অবশেষে সেই সময় এসেছিল যখন 3 জন জলদস্যুই একসাথে স্নাইপারের নিশানায় ছিল। এরপর 3 জন একসাথে গুলি চালায় এবং ক্যাপ্টেনকে বাঁচিয়ে নেয়। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং রূপকথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বন্ধুরা। ধন্যবাদ।